এখন সেই সেক্স কলের ব্যাপারে তারপরেও থামে না একটা স্ক্রিনে ইলিয়াস হোসেন। তারা বলছিল যে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল করতে হবে। বাংলাদেশের নাগরিকদেরকে জিজ্ঞাসা, সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের এই মিছিলটা করা উচিত ছিল কিনা বলেন। এই 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা যে নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছিলাম, সেই নিয়ন্ত্রণটা কে ফিরিয়ে এনেছে? সেই সেনাবাহিনী এই দেশের ক্ষমতা নেওয়ার সুযোগ ছিল কিনা এবং তারা সেই লোভটা করেছে কিনা? জাস্ট ইয়েস এবং নো। তারা কিন্তু সেই লোভটা করেনি। সেই সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের মিছিল করতে বলেছে, আমরা মিছিল করিনি। এরপর থেকে সম্পর্ক খারাপ হয়ে গেছে। সম্পর্ক আরও খারাপ হয়ে গেছে। ইলিয়াস ভাইকে জিজ্ঞাসা করেছিলাম লাইভের মধ্যে। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, এবার সাংবাদিক ইলিয়াসের সকল গুমর ফাঁস করে দিলেন কে এই নারী। তারেক রহমান এবার অবাক করা তথ্য দিলেন। গুরুত্বপূর্ণ তথ্য আছে, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। তারা বলছিল যে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল করতে হবে। বাংলাদেশের নাগরিকদেরকে জিজ্ঞাসা, সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের এই মিছিলটা করা উচিত ছিল কিনা বলেন। এই 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা যে নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছিলাম, সেই নিয়ন্ত্রণটা কে ফিরিয়ে এনেছে? সেই সেনাবাহিনী এই দেশের ক্ষমতা নেওয়ার সুযোগ ছিল কিনা এবং তারা সেই লোভটা করেছে কিনা? জাস্ট ইয়েস এবং নো। তারা কিন্তু সেই লোভটা করেনি। সেই সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের মিছিল করতে বলেছে, আমরা মিছিল করিনি। এরপর থেকে সম্পর্ক খারাপ হয়ে গেছে। সম্পর্ক আরও খারাপ হয়ে গেছে। ইলিয়াস ভাইকে জিজ্ঞাসা করেছিলাম লাইভের মধ্যে, আপনি এবং পিনাকি দাদা একসাথে কি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম দিয়েছেন? পিনাকি দাদা দেখলাম যে তার ফেসবুক পোস্টে দিছে ইলিয়াস এবং পিনাকি যৌথভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল দিছে। আপনি কি এটা দিয়েছিলেন? ইলিয়াস ভাই বলতেছে না, আমি এটা দেই নাই। তাহলে পিনাকি দাদার কথাটা মিথ্যা হয়ে গেল। এইটাতে ভিডিওটা ভাইরাল হওয়াতে আমার ওপরে পিনাকি দাদা এবং ইলিয়াস ভাই রাগ করছে। এখন কাহিনী ঘটনা যেটা ঘটছে সেটা তো বলতে হবে। ইলিয়াস ভাই গতকালকে আমাকে আবার পোস্ট করছে, বিকাশুর রহমান তারেকের আম পার্টি থেকে সবাই বের হয়ে যাচ্ছে, এখন কি হবে? তারেকের সাথে 2.5 জন পোলাপান ছাড়া কেউ নাই, তারেকের বহিষ্কারের প্রক্রিয়া চলছে। তো আমার সাথে 2.5 জন ছাড়া কেউ নাই, এই তো। আমি একটা ছবি দেখাচ্ছি। এইটা ইরাকে কিছু প্রবাসীকে অপহরণ করা হয়েছিল। আমার ডাকে কেউ প্রোগ্রামে আসে নাই। আমি সিআইডি অফিসে গেছি, ডিবি অফিসে গেছি, এসবি অফিসে গেছি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছি যে এই প্রবাসীদেরকে অপহরণ থেকে মুক্ত করতে হবে। আমার ডাকে কেউ আসেনি সেদিন। আমাকে কেউ বিশ্বাস করেনি। আমাকে কেউ বিশ্বাস না করলেও আমি যাই প্রেস ক্লাবে একা একা দাঁড়াইছি। আমাকে সাংবাদিক ভাইরাও বিশ্বাস করেনি, আমার ভিডিও নেয়নি। কিন্তু আমি আমার জায়গা থেকে লিখছি, দেখেন, বিকাশ নাম্বার ব্যবহার করে ইরাক প্রবাসীদের কাছ থেকে মুক্তিপণ আদায় করতেছে, সরকারের দায়িত্ব কী? আমার এই ছবিটা ভাইরাল হয়ে যায় আমার ফেসবুকে এবং তারপরেও কাজ হয় না। এরপরে নিজেই সিআইডি পরিচয়ে অপহরণকারীদের ফোন দিছি, ফোন দিয়ে বলতেছি আমি সিআইডি থেকে বলতেছি, সিআইডির অফিসেই বসেছিলাম, বলছি সিআইডি থেকে বলতেছি, হেডকোয়ার্টার থেকে, আপনারা অমুক প্রবাসীকে অপহরণের সঙ্গে জড়িত, 1 ঘন্টা সময় দেওয়া হলো, ছাড়বেন, না হলে আপনাদের বিরুদ্ধে। বাংলাদেশের কোনো রাজনৈতিক কর্মী, কোনো রাজনৈতিক দল জীবনে আর কোনোদিন যেন খুশিতে গদগদ না হয়। কারণ এই 2 জন ব্যক্তি একদিকে আপনাকে খুশি করবে এবং দীর্ঘমেয়াদী আপনাকে একটা বাঁশ দেওয়ার আয়োজন করবে। সুতরাং একটু হালকা প্রশংসা করলে দাঁতটা খিচ করে হাসি দিয়েন না, কারণ এর পরবর্তীতে আপনাদের জন্য বাঁশ রেডি আছে। আমরা পিনাকি দাদা ইলিয়াস ভাইয়ের সাথে সম্মিলিতভাবে বিভিন্নভাবে রাজনৈতিক পরামর্শ করে কাজ করতাম। আমরা কোন জায়গায় বিরোধটা হলো, তারা ভয়েতে 5 জন প্রবাসী ভাইকে ওই সময় অপহরণ থেকে মুক্তি করে দেয়। এরপরে এই ছবিটা হলো ডিবি হারুনের ছবি। রিক্সাওয়ালারা বিপদে পড়ছে, রিক্সাওয়ালাদের বিপদে প্রোগ্রাম ডাকছি, অনেক রিক্সাওয়ালা আসছে, ডিবি হারুন আসছে। আমাদের দলের সবাই ডিবি হারুনকে দেখে ভয়ে চলে গেল। আমি একাই রিক্সাওয়ালাদের সঙ্গে ছিলাম। ডিবি হারুন আসে চটাং চটাং করে কটা থাপ্পড় মারলেন। এই যে একটা ছোট ছবি আছে, একটা ভিডিও ছিল, ভয়ে ডিলিট করে দিয়েছে ছেলে পেলে। তো ইলিয়াস ভাই বলতেছে আমার সাথে 2.5 জন নাই। ভাই আমার সাথে 2.5 জন নাই, আমি একাই ছিলাম ভাই, আমি একাই নিপীড়নের শিকার হয়েছি। আমার সাথে 2.5 জন না থাকলে কি হবে? আমরা কি কাজ বন্ধ রাখছিলাম? এবং দেখেন ইলিয়াস ভাই তো একটু পুলিশ দেখে দৌড় দিছে বাংলাদেশ থেকে। দেখেন এইখানে ডিবি হারুন আমার সামনে দাঁড়ায় আছে,
আমার সামনে দাঁড়ায় আছে। আমি ডিবি হারুনের বিরুদ্ধে বক্তব্য দিছি। বাংলাদেশের কোনো রাজনৈতিক কর্মী সাহস ছিল ডিবি হারুনের বিরুদ্ধে বক্তব্য দেবে? বলেন, সাহস ছিল? এডিসি হারুন, ডিবি হারুন না, এডিসি হারুন, মনে আছে? এডিসি হারুন, লম্বা করে সুঠাম দেহ, তার সামনে এই যে হেলমেট পরে আছে, এটা তার সামনে দাঁড়ায়। আমার সামনে আড়াইজন আছে কি না? ইলিয়াস ভাই, এই বাংলাদেশের বিপদে আপনি ভূমিকা রাখছেন, মানতেছি, কিন্তু আপনার এবং আমার আকাশ পাতাল পার্থক্য আছে ভাই, আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি এবং আমি এক না। আপনি দেশ ছেড়ে চলে গেছেন বিপদের আভাস পেয়ে, আপনার গায়ে ফুলের টোকা পড়ে নাই, বাট আমি নিপীড়নের শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, এবং নির্যাতনের শিকার হয়ে আমি দেশ থেকে বের হয়ে যাইনি। আড়াইজন কি, কেউ না থাকলেও আমি একা কাজ করেছি। আড়াইজনের হিসাব নিচ্ছে। এই যে দেখেন, 383 প্রবাসী আটক হয়েছিল, মনে আছে? কি অভিযোগ দিছিল? যে প্রবাসীরা জিনা ব্যভিচারে লিপ্ত হবে, জঙ্গি কার্যক্রমে লিপ্ত হবে, এই জন্য তাদেরকে গ্রেপ্তার করা হলো। 383 প্রবাসী। কাউকে ডাকে পাইলাম না, সংগঠনে 20-25 জন ছেলে পেলে পাইলাম, তাদেরকে নিয়েই প্রতিবাদ করলাম, তাদেরকে নিয়েই প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ঘেরাও করলাম। এরপরেও কাজ হলো না, কোর্টে গিয়ে সেটার জন্য কাজ করলাম, সকল প্রবাসীর মামলা খারিজ করানোর ব্যবস্থা করলাম। এরপরে জেলখানায় গিয়ে তাদেরকে ফুল নিয়ে অপেক্ষা করতেছি। ও মা, আমার একটু আসতে দেরি হয়েছে, সবাই চলে গেছে। এতজন মানুষকে কারামুক্ত করলাম, কেউ আমার ফুল নেওয়ার অপেক্ষা করলো না। একজন মাত্র প্রবাসী ভাই ছিল, বলছিল, তারেক ভাই, আমরা এতজন মানুষ মুক্ত হয়েছি, আপনার সাথে দেখা না করলে কেমন হয়, সবাই চলে গেলে আমি একটু রয়ে গেছি। তো কেউ নাই আমার সাথে, তারপরেও আমরা তো কাজটা বন্ধ করি নাই। আপনি যে এই যে বেজ্জিতি করার উদ্দেশ্যে বললেন, বিকাশুর রহমান তারেক আম পার্টি থেকে এই 5ই আগস্টের পরেও জামাত একটা সুযোগ পেয়েছিল সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা পাওয়ার। আমার মতো মানুষ আমরা ওপেন ছিলাম, কিন্তু তারপরে দেখা গেল যে না, ওরা রাজাকারি। ওই একবার বলে আওয়ামী লীগের দিকে, একবার বলে ইউনূসের দিকে, মানে দল পাল্টানো, সুর পাল্টানো। এই কারণে আমি সাপোর্ট করি না। যাই হোক, এখন সেই সেক্স কলের ব্যাপারে আমি, তারপরেও থামে না, একটা স্ক্রিনে আমি ওই লোকটাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন। ওনারা অনেকে লিখেছেন ইলিয়াস হোসেন আপনার নাম্বার দিয়েছে, তো আমি একটা স্ক্রিনশট ওনাকে দিলাম যে এটা আপনার উপরে যায়। তখন উনি বললো যে না, আপনার দলের লোকজন করাচ্ছে, ওদেরকে খুঁজে বের করেন, ওদের ব্যবস্থা নেন, এটা ঢাকা থেকে করাচ্ছে। এটুক পর্যন্ত কথা। কিন্তু আমার বক্তব্য, ইলিয়াস হোসেনে তারপরেও ইলিয়াস ভাই পোস্ট দিয়েই যাচ্ছেন। আবার বললেন কি দল থেকে নাকি কি লোকে সরে যাচ্ছে, আমরা নাকি মাত্র 2.5 জন। হ্যাঁ, আমরা 2.5 জন কেন বাবা, আমরা 2 জন, 1 জনই থাকবে, কিন্তু ওই 1 জনও তো আপনি ফেস করতে পারবেন না। আর আপনি যে লিখেছেন আমি অনুনয় বিনয় করেছি, স্ক্রিনশট দিবেন, দেন, কারণ আমি কি লিখেছি তো আমার কাছেও আছে। মানুষের মানে আমার ভদ্রতাটাকে উনি একটা কি হিসেবে নিয়েছেন, সুযোগ, একটা দুর্বলতা হিসেবে নিয়েছেন। কিন্তু আপনাকে বলি ইলিয়াস ভাই, আপনি মিথ্যাচার করেছেন, আপনি মানুষের সামনে আপনার গ্রহণযোগ্যতা হারিয়েছেন, আপনার তথ্যের গ্রহণযোগ্যতা হারিয়েছেন। আপনি যা বলেন সেগুলো এখন আমরা বিশ্বাস করব না। আর আমার নাম্বারটা সেক্স গ্রুপে যে আপনি দেন নাই, সেটাও তো আপনাকে এখন প্রমাণ করতে হবে যে আপনি এটার সাথে জড়িত না। আমি তো মনে করি উনি জড়িত। কেন উনি এটা করছেন বুঝাতে পেরেছি? আমজনতার দল ওনার এবং পিনাকি ভট্টাচার্যের এবং একটু জামাতের লোকজনের কথা অনুযায়ী বাংলাদেশে রাজনৈতিক মুভগুলো নেবেন, রাজনৈতিক স্ট্যান্ডগুলো করবেন, এটা ওনাদের প্রত্যাশা। সেই প্রত্যাশাটা পূরণ হচ্ছে না বিধায় উনি একটার পর এক করে আমার পোস্টগুলো ডিলিট করেছেন। এবার আসেন পোস্ট ডিলিটের সময়, ওনার ফোনটাও চালু হয়েছে, তার 15 মিনিট বা 10 মিনিটের ভিতর থেকে নোংরা ফোন আসা শুরু করে, মানে র্যান্ডম ফোন আসছে। কিসের ফোন এগুলো হচ্ছে বলে দিব? ওটা বলেন। আচ্ছা, বা এগুলো বলতে তো রুচিতে লাগে। মানে হয় কি, আপনি যদি লেভেল প্লেয়িংয়ে একটা কমিউনিকেশন করার একটা লেভেল থাকে, যখন লেভেলটা একেবারে ওই নর্দমার হয় তখন আপনার নিচে নামতে একটু কষ্ট হয়। যাই হোক, তারপরেও বলি, নাহলে উনি থামবেন না। তখন সেক্স কল গ্রুপগুলো আছে না, ওই যে উলঙ্গ হয়ে ভিডিও কল দেয়, সেই গ্রুপগুলো থেকে র্যান্ডমলি আমার ভিডিও কল আসা শুরু হলো। তো ভিডিও কল যখন বাজে তখন কিন্তু স্ক্রিনেই ছবি দেখা যায়, এটা তো জানেন।
যখন ভিডিও কল আসে তখন কিন্তু অলরেডি স্ক্রিনে আপনার অথবা হয়তো বা অন হয়ে গেছে, মানে যাই হোক আমি তো তখন একটা মানে বিভীষিকার মধ্যে পড়ে গেছি যে এইগুলো কি, হোয়াট ইজ দিস, এটা কি হচ্ছে। তো কতগুলো কাটলাম, কতগুলো ধরলাম, ধরার সাথে সাথে যে সমস্ত কথা বলে যে এটা তোমার কাপড় খোলো দেখবো, তারাও উলঙ্গ। তা আমি তো ভয়ে মানে একবার আমার ফোনও ইভেন হাত থেকে পড়ে গেছে। তারপরে 20 মিনিট পরে খুললাম যে তাহলে উনি নিশ্চয় জানেন এই সমস্ত টেকনোলজি, তো বন্ধ হয় নাই। হ্যাঁ, আবার 1-1.5 ঘন্টা পরে আবার শুরু হয়েছে। তখন আমি আবার লিখলাম যে না, আমি ফোন বন্ধ করেছি, বন্ধ হয় নাই, এটা এখন আপনি বন্ধ করান। তখন উনি আপুতে আসলো যে আপু আমি এসব কাজ করি না, তখন আমি এসব বুঝি না, আপনি একটা মিথ্যা কথা লিখেছেন, আপনি আরও 10টা মিথ্যা কাজ করতে পারেন, আপনি এটা বন্ধ করান। তখন উনি কি যেন বললো যে আমি কয়েকটা নাম্বার টাম্বার পাঠালাম এই সেই, তারপরে ওই সারা রাত ওইভাবেই গেছে। পরের দিনও দেখি থামে না। সাংবাদিক ইলিয়াস হোসেন আমজনতা দলের থেকে আমি যেন সরে যাই। আচ্ছা, ওনার যে কোনো কাজের অবজেক্টিভিটি নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, উনি নাহলে খামাখা আমাকে নিয়ে কেন পড়বেন, কেন বলবেন যে আমি 16 লক্ষ টাকা তারেক ভাইকে দিয়েছি, সরি 60 লক্ষ ভুলে গেছি, 60 লক্ষ টাকা আমি তারেক ভাইকে দিয়েছি ঘুষ হিসেবে। হ্যাঁ, এটা উনি কেন বলবেন? উনি তো একটা খেলনা মানুষ না, ওনাকে কাউকে কনভিন্স করতে হয়েছে, ওনার সোর্স ঠিক করতে হয়েছে, ওনার সময় দিতে হয়েছে, 2টা টেলিফোনে কথা বলতে হয়েছে, একটা ইমেইলে গেছে সেই ইমেলটা রিসিভ করতে হয়েছে, তাই না, অনেক কাজ করতে হয়েছে। তাহলে উনি এটা কেন করলেন? আমি ওনাকে স্ট্রেইট জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আপনি আসলে কী চান, মানে কেন করলেন এগুলো? তখনই বললেন যে আপনি তারেকের পাশ থেকে সরে যান। আচ্ছা, কেন সরে যাব? আপনি আমজনতা দল থেকে সরে যান। বললাম কেন? বলে ওই দলটা ওনাদের কন্ট্রোল করতে হবে। আমি একেবারে খোলা মেলা বলে দিই, ইলিয়াস সাহেব আমাকে ফোন দিয়েছিলেন 2 দিন বা 3 দিন পরে, এবং ফোন দিয়ে বলেছেন তারেকের কাছে আমার নাম্বার আছে, আপনি তারেকের কাছ থেকে আমার নাম্বার নিয়ে ফোন করলেন না কেন? দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।